ফাঁসি দিয়ে দেখিয়ে দিতে এই রমিসাকে যেভাবে হত্যা করেছে তাকে ওইভাবে হত্যা করা হোক। রামিসা ধর্ষণ হত্যা দ্রুত বিচার দাবিতে বিক্ষোভ। চট্টগ্রামের শিশু ধর্ষণের দায় স্বীকার অভিযুক্ত মনিরের। জাতীয় কবির জন্মজয়ন্তীতে যোগ দিতে ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী। উদ্বোধন করবেন খাল পুনঃখনন কর্মসূচি। ঢাকার দীর্ঘদিনের ভোগান্তি জলাবদ্ধতা, 2 সিটিতে প্রতি বছর বড় বাজেটেও কমে না দুর্ভোগ। সমন্বিত পরিকল্পনার তাগিদ। যা এখন অবশিষ্ট আছে সেগুলোর জন্য সর্বোচ্চ ক্যাপাসিটি আমরা নিশ্চিত করতে পারি এবং সেটা যেন পুনরায় দখল না হয়। পাশাপাশি এলাকাবাসী যেন এই খাল এবং অন্যান্য যে জলাধার আছে সেগুলোকে যেন কমিউনিটি প্রপার্টি মনে করে। ইন্টারভিউয়ে যোগ্যতা নয়, সিভিতে বিশেষ সংকেতে মিলছে চাকরি। আল আরাফা ইসলামী ব্যাংকে 107 জনের নিয়োগে দুর্নীতির অভিযোগ। 10 জন যদি ডিরেক্টর হয় সবাই 5 জন করে নিয়ে নেয়, যে আমি 5 জন অ্যাপয়েন্টমেন্ট দিব, আপনি দিবেন 5 জন, এবং ওই 5 জন থেকে ওর আবার টাকা নেই। ক্যাটল ট্রেনে জামালপুর থেকে ঢাকায় এসেছে কোরবানির 400 পশু। কম খরচে পশু আনতে পেরে খুশি ব্যাপারীরা। স্বাগত। এখন সকালে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেরিন অ্যানি। রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় ক্ষোভে উত্তাল রাজধানী। বিচারের দাবিতে বিভিন্ন সংগঠন ও নাগরিক সমাজের ব্যানারে চলছে প্রতিবাদ সমাবেশ। রামিসার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন রাজনৈতিক নেতারা। অন্যদিকে দ্রুত তদন্ত শেষ করে অপরাধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার কথা জানিয়েছে ডিএমপি। বিস্তারিত প্রতিবেদনে। ছোট্ট রামিসাকে হঠাৎই গ্রাস করেছে এক পৈশাচিক অন্ধকার। এই বর্বরতা মেনে নিতে পারছে না দেশের আপামর জনতা। তাই তো ক্ষোভ, বেদনা আর স্লোগানে উত্তাল হয়ে উঠছে রাজপথ। সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরাও। শুক্রবার পল্লবীতে রামিসার বাসায় পরিবারের সাথে সাক্ষাৎ করতে আসেন সংরক্ষিত নারী আসনের 2 এমপি নিপুণ রায় চৌধুরী এবং সেলিমা রহমান। বলেন, অপরাধীর দ্রুত শাস্তি নিশ্চিত করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি শুধু মানে নিজেকে কিন্তু প্রধানমন্ত্রী, তিনি বাংলাদেশের অভিভাবক এবং আপনার সন্তানের পাশে এসে সে অভিভাবকের ভূমিকা তিনি রেখেছেন এবং এইরকম করে এক রামিসা না, বাংলাদেশের আর কোনো রামিসার জীবন যেন এরকম ঝরে না পড়ে, তিনি আমাদেরকেও সেইভাবে নির্দেশনা দিয়েছেন। আমরা আমাদের পক্ষ থেকে সর্বোত্তকভাবে চেষ্টা করব। আমরা মনে করি এই যে রামিসা হত্যা, নৃশংস হত্যাকাণ্ডের যে বিচার, এটা খুব দ্রুত হবে এবং সেটা সম্পূর্ণ রাষ্ট্র সেই বিচার দেখবেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সঠিক বিচার পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন রামিসার বাবা আব্দুল হান্নান। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আর কিছু চাই না, আমার আর কোনো বিশ্বাসের প্রয়োজন নেই। আমি উনি আমাকে যে আশ্বস্ত, যে ভালোবাসার যে স্বীকৃতি বা যে অঙ্গীকার দিয়ে গেছেন, আমি এই রূপেই আমি থাকতে চাই। একই দাবিতে রামিসার বাসার সামনে ও রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন। অন্যদিকে শুক্রবার সকালে গুলশান সোসাইটি আয়োজিত প্রতিবাদ সভায় বক্তারা বলেন, এমন হত্যাকাণ্ডের বিচার বিলম্বিত হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরও ঘটবে। এই ধরনের কোনো অঘটন ঘটাতে ভয় পাবে এবং আইনের প্রতি মানুষের আস্থা ফিরে আসবে। তার বাসায় আপনি গেছেন, আপনাকে ধন্যবাদ, কিন্তু এই শাস্তিটা যদি আপনি দিতে পারেন তাহলে বাংলাদেশে এইসব ধর্ষণ এবং এরকম গলা কেটে হত্যা করা বন্ধ হয়ে যাবে। এদিকে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে ডিএমপি জানায়, আসামি সোহেল রানা অতীতেও নানা অপরাধে জড়িত ছিল। দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলেও জানান তিনি। আমরা যতটুকু জানতে পেরেছি যে তার পিসিপিআর খুব একটা ভালো না, তার অতীত কর্মকাণ্ড খুব একটা ভালো না, এটা আমরা সাধারণভাবে জিজ্ঞাসাবাদে জানতে পারছি। এবং যে কোনো একটা, আপনি জানেন যে এরকম হিনিয়াস ক্রাইমের যে কোনো একটা আসামি ধরা পড়লে আমরা ডিবি থেকে একটা
টিম পাঠাই তার হয়রাবর্স নেওয়ার জন্য, তার বিস্তারিত জানার জন্য যেটুকু নিয়েছি তাতে বোঝা গেছে যে তার স্বভাব চরিত্র খুব একটা ভালো না। আমরা এই নিপীড়নের বিরুদ্ধে আওয়াজ তুলব এবং এদিন বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ধর্ষণ বিরোধী নাগরিক নেটওয়ার্ক আয়োজিত বিক্ষোভ সমাবেশে অপরাধীকে দ্রুততম সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন বক্তারা। আপনারা প্রত্যেকটা ঘটনা দেখেন, যখন শুরু হয় সাডেনলি মনে হয় ধর্ষণের সপ্তাহ পালিত হচ্ছে। গত মঙ্গলবার রাজধানীর পল্লবীতে নির্মমভাবে ধর্ষণ ও হত্যার শিকার হয় শিশু রামিসা। হোসেন জাহিদ, এখন ঢাকা। চট্টগ্রামের বাকলিয়ায় শিশু ধর্ষণের ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে অভিযুক্ত মনির। পাশাপাশি তাকে পাঠানো হয়েছে কারাগারে। এদিকে 24 ঘন্টার ব্যবধানে নগরের আগ্রাবাদ ও বায়েজিদে আলাদা 2 ঘটনায় 3 শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আরও 2 জনকে আটক করেছে পুলিশ। আরও জানাচ্ছেন হোসাইন জিয়াদ। চট্টগ্রামের বাকলিয়ায় শিশু ধর্ষণের ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাতভর রণক্ষেত্র ছিল পুরো এলাকা। ক্ষুব্ধ জনতা অভিযুক্ত যুবক মনিরকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে উত্তেজিত জনতার সঙ্গে দফায় দফায় সংঘর্ষে আহত হন পুলিশের অন্তত 35 সদস্য। এ ঘটনায় ভিকটিমের বাবা মেহেদি হাসান বাদী হয়ে সকালে থানায় মামলা দায়ের করেন, আর বিকালে আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় মনির। পরে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে পুলিশ জানায় আলোচিত এ মামলায় আগামী 7 দিনের মধ্যেই তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। তবে এ ঘটনাকে পুঁজি করে কয়েকটি পক্ষ এলাকায় লুটতরাজ ও পরিকল্পিত ভাঙচুর করেছে বলে জানায় পুলিশ। আপাতত যেটা আমরা পেয়েছি, এভিডেন্স পেয়েছি, ধর্ষণ সংক্রান্ত ঘটনাটা ঘটেছে। এখন ভিকটিম আপনার ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার আছে, আন্ডার ট্রিটমেন্ট। আর যে রেপিস্ট মনির, তাকে আমরা আমাদের হেফাজতে নিয়েছি। মহাসড়কের পাশেই কালামিয়া ব্রিজের এখানে আমাদের একটা পুলিশ ক্যারিয়ার ট্রাক ছিল, সেই ট্রাকে তারা অগ্নিসংযোগ করেছে। পরবর্তী আমরা অগ্নি নির্বাপনও করেছি। এখন এই কাজের সাথে যারা জড়িত তারা এখন আইনের আওতায় আসবে। এদিকে 24 ঘন্টার ব্যবধানে নগরের আগ্রাবাদ ও বায়েজিদে পৃথক 2 ঘটনায় 3 শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আরও 2 জনকে আটক করেছে পুলিশ। স্বজনরা জানায় আগ্রাবাদের হাজিপাড়ায় শুক্রবার দুপুরে 6 ও 10 বছর বয়সী 2 শিশুকে ধর্ষণের চেষ্টা করে এহসান নামে পাশের বাড়ির কেয়ারটেকার। এ সময় প্রতিবেশীরা দেখে ফেললে পরিবারকে খবর দেয়। পরে স্থানীয়রা তাকে অবরুদ্ধ করে রাখলে উদ্ধার করতে এসে তোপের মুখে পড়ে আইনশৃঙ্খলা বাহিনী। প্রায় 2 ঘন্টার চেষ্টায় তাকে উদ্ধার করে থানায় নেয় পুলিশ। আমি ওনাদের বাসায় গেছি ওনাকে ধরার জন্য, ওনার ওয়াইফ ওনার মেয়ে মিলে আমার গায়ে হাত দিছে। পুলিশে ধরছে, ধরে আনার পরে পুলিশে নিয়ে আসছে আর কি। অন্যদিকে নগরের বায়েজিদে বৃহস্পতিবার দুপুরে 5 বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে হাসান নামে পাশের বাসার এক যুবককে আটক করেছে পুলিশ। শিশুটি বর্তমানে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন। শিশুটির বাবা জানায় বায়েজিদের মোহাম্মদনগর এলাকায় শিশুটি খেলা করার সময় চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণ চেষ্টা করে ওই যুবক। পরে শিশুটি চিৎকার দিয়ে রক্ষা পায়। আসলে আমরা এগুলো চাই না, এগুলো দেশটার ভিতরে যে কি হয়ে গেছে এগুলো আমরা চাই না। আমার বাচ্চার নিরাপত্তা নাই, আপনার বাচ্চার নিরাপত্তা নাই। এগুলো আসলে ন্যাক্কারজনক ঘটনা, যেগুলোর ভাষা বা সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের নাই, আমাদের জানা নাই। সমাজকে কলুষিত করতেছে এরা। এদিকে সারা দেশে ধর্ষণ, নারীদের উপর সহিংসতার ঘটনায় চট্টগ্রামে শুক্রবারও মিছিল সমাবেশ করেছে নানা সংগঠন। দুপুরে জুমার নামাজের পর বিভিন্ন মসজিদ থেকে মিছিল বের করেন উত্তেজিত জনতা। এছাড়া মানববন্ধন সমাবেশ করেছে নানা সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন। এখন চট্টগ্রাম। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে ময়মনসিংহের ত্রিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কবির স্মৃতি বিজড়িত নজরুল একাডেমি মাঠে জন্মজয়ন্তী উদ্বোধন ছাড়াও ত্রিশালের কানহর এলাকার ধরার খালের পুনঃখনন উদ্বোধন করবেন তিনি। হারুনুর রশিদের প্রতিবেদন, ছবি তুলেছেন জাহাঙ্গীর আকন্দ। ভারতের আসানসোল থেকে 1914 সালে কবি নজরুলকে ময়মনসিংহের ত্রিশালের কাজীর শিমলা গ্রামের নিজ বাড়িতে নিয়ে আসেন কাজী রফিজুল্লাহ দারোগা। পড়ালেখার জন্য 7ম শ্রেণীতে ভর্তি করে দেন ত্রিশালের দরিরামপুর হাই স্কুলে, যা এখন নজরুল একাডেমি নামে সবাই চেনে। কবির স্মৃতি বিজড়িত ত্রিশালের নজরুল একাডেমি মাঠে প্রায় 2 দশক পর অনুষ্ঠিত হচ্ছে নজরুল জন্মজয়ন্তীর জাতীয় পর্যায়ের অনুষ্ঠান। প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করবেন 3 দিনব্যাপী অনুষ্ঠানমালার। তার আগমন ঘিরে অনুষ্ঠান স্থল, কবির স্মৃতি বিজড়িত বিভিন্ন স্থান ও আশপাশের এলাকা সেজেছে নতুন সাজে। দীর্ঘ যুগ পর এই ত্রিশালে আসছে, আমরা ত্রিশালবাসী হিসেবে খুবই উচ্ছ্বাসিত ও উৎফুল্লিত। বিভিন্ন জায়গায় আত্মীয় স্বজনের বাড়িতে
প্রায় 3 দিন আগে থেকেই এখানে অবস্থান করছি। ত্রিশালের আপামর মানুষ ব্যাপক আনন্দিত, উচ্ছ্বসিত এবং গর্বিত। আমাদের যে এই অবহেলিত ত্রিশাল, এই অবহেলিত ত্রিশালকে একটি পরিপূর্ণ মডেল ত্রিশাল হিসেবে ত্রিশালের দাবি। শুক্রবার বিকেলে নজরুল একাডেমির মাঠের অনুষ্ঠান স্থল ও আশপাশের এলাকা ডগ স্কোয়াড সহ নিরাপত্তা তল্লাশি করেছে সেনাবাহিনী, র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অনুষ্ঠান স্থল পরিদর্শন করে সংস্কৃতি মন্ত্রী জানান, সব প্রস্তুতি শতভাগ সম্পন্ন হয়েছে। এটা তো একটা মফস্বল, এই মফস্বলে এর চেয়ে চমৎকার সুন্দর আর হতে পারে। মানে মাননীয় প্রধানমন্ত্রীর মিটিং সফল করার জন্যে এখানে যে মানে সিকিউরিটি পার্সন যারা এরা সব আছে। প্রধানমন্ত্রীর সাথে বিএনপি নেতাকর্মীদের মতবিনিময় সভায় এই অঞ্চলের উন্নয়নের নানা দাবি উপস্থাপন করা হবে বলে জানান বিএনপি নেতারা। আমাদের প্রস্তুতি শুরু হয়েছে দীর্ঘ 1.5 মাস আগে। জাতীয় সংসদে 71 বিধিতে আমি এই অনুষ্ঠানমালা জাতীয় পর্যায়ে ত্রিশালে করার জন্য যে দৃষ্টি আকর্ষণীয় প্রস্তাব নিয়ে এসেছিলাম, তাতে সদয় সম্মতি জ্ঞাপন করে মাননীয় প্রধানমন্ত্রী সময় দেওয়ার পরে আমাদের কাজ শুরু হয়। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের সমস্যাগুলো তুলে ধরবো। আমরা বিশ্বাস করি এ ব্যাপারে উনি অবশ্যই একটা বক্তব্য বা এই ময়মনসিংহবাসীর সামনে এরকম একটা প্রতিশ্রুতি আমরা আশা করি ওনার কাছ থেকে আদায় করতে পারব। ত্রিশালে এসে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমে কানহর এলাকার ধরার খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন। 1979 সালের 6 সেপ্টেম্বর এই খাল খনন করেছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। হারুনুর রশিদ, এখন ময়মনসিংহ। মেঘে জমলে ঢাকার আকাশে শুধু বৃষ্টি নয়, নেমে আসে ভোগান্তিও। অপরিকল্পিত নগরায়ন, বর্জ্যে আটকে থাকা ড্রেন আর অব্যবস্থাপনায় জলাবদ্ধতা যেন নগরবাসীর চিরকালীন দুঃখ। দুই প্রশাসক বলছেন, নেওয়া হচ্ছে মাস্টার প্ল্যান সহ নানা উদ্যোগ। নগরবিদরা মনে করেন, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা আর নাগরিক সচেতনতা থাকলে বদলাতে পারে এই চিত্র। ফেরদৌস রহমানের প্রতিবেদন। বৃষ্টি নামলেই থমকে যায় শহর। বর্ষা যেন রাজধানীবাসীর জন্য শুধু স্বস্তি নয়, সঙ্গে নিয়ে আসে পুরনো এক দুর্ভোগের গল্প, জলাবদ্ধতা। পুরো নগরে যানজট আর জনজট যেন নিত্যদিনের সঙ্গী। মানচিত্রের সাথে সাথে বদলেছে ঠিকানাও, তবে বদলায়নি মানুষের জীবনমান। সামান্য বৃষ্টিতেই তৈরি হচ্ছে জলাবদ্ধতা। বৃষ্টি এলে সমস্যার মধ্যে পড়ি, পানির দাম নেই। ভাঙ্গাচোরা রোড, গাড়ি চালাতে অনেক সমস্যা। দেন নাই যে কিভাবে পানি বাঁধে রয়েছে, গাড়ি স্লো চলে, ভাঙ্গাচোরার জন্য গাড়ি পল্টি খায়, পড়ে মরে যায়। এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 2025-26 অর্থবছরের বাজেটে খাল উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে প্রায় 115 কোটি টাকা বরাদ্দের কথা উল্লেখ করা হয়েছে। অন্যদিকে ঢাকা উত্তর সিটির বাজেটে জলাবদ্ধতা নিরসনে নির্দিষ্ট খাত উল্লেখ না থাকলেও সড়ক ও অবকাঠামো উন্নয়ন খাতে প্রায় 2032 কোটি 50 লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এই খাতের আওতায় ড্রেনেজ ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমও অন্তর্ভুক্ত রয়েছে। আমরাই করে দিছি, কিন্তু এটা কাজ কিন্তু আমার না। ঢাকা উত্তর সিটিতে দৃশ্যমান জলাবদ্ধতা নেই উল্লেখ করে প্রশাসক বলেন, জমে থাকা পানি নিরসনে প্রায় 3000-এর অধিক কিউআর টিম কাজ করছে। সেই সাথে পানি প্রবাহ স্বাভাবিক রাখতে চালানো হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান। জলাবদ্ধতা একদিনেই এটা আমি নিরসন করতে পারবো না, বাট যাতে পানি জমে না থাকে সেই ব্যবস্থা করার জন্য আমাদের একটা প্রস্তুতি আছে। সেই কারণে এবার অনেক জায়গায় জলাবদ্ধতা হলেও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দৃশ্যমান কিছুই হয়নি। আর মাস্টার প্ল্যান ছাড়া নগরের জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় উল্লেখ করে দক্ষিণ সিটি প্রশাসক জানান, খাল খনন ও পানি নিষ্কাশনে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে জলাবদ্ধতা দূর করতে কার্যকর ভূমিকা পালন করা হবে। যে বৃষ্টি হচ্ছে, ওপেন পানিগুলো নিষ্কাশনের যে ওয়েটা, পানিটা আপনাকে দুইটা জায়গায় নিতে হবে। একটা হয় বুড়িগঙ্গায় নিতে হবে, আরেকটা না শীতলক্ষায় নিতে হবে। এছাড়া কোনো বিকল্প নাই। কিন্তু এই দুইটা জায়গায় নেয়ার মতো আমার কোনো ব্যবস্থা সেইভাবে নাই। বাস্তবিকভাবে সুনির্দিষ্ট পরিকল্পনা করে বিজ্ঞানসম্মত উদ্যোগ নেওয়ার আহ্বান নগর পরিকল্পনাবিদদের। একই সাথে কৃত্রিম ব্যবস্থাপনা তৈরিতে প্রাকৃতিক ড্রেনেজ নষ্ট না করে সিটি কর্পোরেশনকে সমন্বিত পরিকল্পনার কথাও জানান। অনেক এলাকাতে আসলে যে রাস্তাগুলো যে বানানো হয়েছে তার সাথে আমাদের যে ন্যাচারাল যে আমাদের যে ড্রেন আউট হওয়ার যে প্রক্রিয়া, তার কোনো মিল নাই। যা এখন অবশিষ্ট আছে সেগুলোর জন্য সর্বোচ্চ ক্যাপাসিটি আমরা নিশ্চিত করতে পারি এবং সেটা যেন পুনরায় দখল না হয়,
সেটা নিশ্চিত করার জন্য রাষ্ট্রীয় যে উদ্যোগ, পাশাপাশি এলাকাবাসী যেন এই খাল এবং অন্যান্য যে জলাধার আছে সেগুলোকে যেন কমিউনিটি প্রপার্টি মনে করে, এই জন্য কমিউনিটি একটা মডেল তৈরি করতে হবে। সিটি কর্পোরেশন বলছে বর্ষাকে সামনে রেখে সরকারের সঙ্গে আলোচনা করে নেওয়া হবে দীর্ঘমেয়াদী মাস্টার প্ল্যান। আর এই বর্ষা মৌসুমে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে জোর দিচ্ছেন তারা। নগর পরিকল্পনাবিদদের মতে শুধু সরকারের উদ্যোগ নয়, নাগরিক সচেতনতাও প্রয়োজন। ফেরদৌস রহমান, এখন, ঢাকা। ইন্টারভিউয়ে যোগ্যতা নয় বরং সিভিতে পেন্সিলের বিশেষ সংকেতে ঠিক হচ্ছে কার চাকরি হবে। আল আরাফা ইসলামী ব্যাংকে গেল 1 বছরে হওয়া 107 জনের নিয়োগে উঠে এসেছে এমনই তথ্য। কোনো সার্কুলার ছাড়াই নিয়োগ, ফেল করা প্রার্থীকে পুনরায় ইন্টারভিউ নিয়ে চাকরি দেয়া আর বয়সের নিয়ম ভাঙার মহোৎসব চলেছে ব্যাংকটিতে। আল আরাফা ইসলামী ব্যাংকের অনিয়ম নিয়ে নাইম কামালের 2 পর্বের বিশেষ প্রতিবেদনের আজ দেখুন 2য় পর্ব। কারো সিবির উপর লেখা সি, কারো ওপর ডব্লিউ, আবার কারো ওপর এএমডি। শুনতে কোনো গোয়েন্দা কোড মনে হলেও এগুলো আসলে আল আরাফা ব্যাংকের নিয়োগ দুর্নীতির বিশেষ সংকেত। তদন্তে দেখা গেছে সি মানে খোদ চেয়ারম্যানের সুপারিশ, ডব্লিউ মানে তৎকালীন এমডি ওয়াদুদ, আর এএমডি মানে এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর। মেধা নয়, এই গোপন সংকেতের উপর ভিত্তি করেই ব্যাংকটিতে নিয়োগ পেয়েছেন 107 কর্মকর্তা কর্মচারী। অনিয়ম এখানেই শেষ নয়। মোট 107 জনের মধ্যে 39 জনই নিয়োগ পেয়েছেন কোনো ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি বা সার্কুলার ছাড়া। এদের মধ্যে 20 জনের ব্যাংকিং সেক্টরে কাজের কোনো অভিজ্ঞতাই ছিল না। অনেকে এসেছেন গার্মেন্টস বা অন্য খাত থেকে। এমনকি একবার ইন্টারভিউতে ফেল করার প্রার্থীকে সার্কুলার ছাড়াই পুনরায় ডেকে নিয়ে চাকরি দেওয়ার অবিশ্বাস্য ঘটনাও ঘটেছে। নিয়ম ভেঙে দেওয়া হয়েছে অতিরিক্ত বেতন আর পদোন্নতি। নিয়োগের মতো এমন অনিয়মের কারণে ব্যাংক খাত প্রতিনিয়তই অস্থির হয়ে উঠছে জানিয়ে এ অর্থনীতিবিদ বলছেন, বাংলাদেশ ব্যাংকে মেরুদণ্ড সোজা রেখে ব্যবস্থা নিতে হবে, না হলে গ্রাহকের আস্থা আরও তলানিতে নামার শঙ্কা দেখছেন তিনি। 10 জন যদি ডিরেক্টর হয় সবাই 5 জন করে নিয়ে নেয়, যে আমি 5 জন অ্যাপয়েন্টমেন্ট দিব, আপনি দিবেন 5 জন, এবং ওই 5 জনের থেকে ওরা টাকা নেই, তাই না? তো এই সমস্ত অনিয়মগুলো করে। ইসলামী ব্যাংক ট্যাঙ্ক নিয়ে যে আন্দোলনগুলো হচ্ছে, তাই না, এগুলো তো সব অনিয়মের ফসল, তাই না? তো সুতরাং এগুলো গোড়াতেই আপনাকে শেষ করে দিতে হবে। অনুসন্ধান বলছে নিয়োগের ক্ষেত্রে সার্ভিস রুল বা বয়স সীমার কোনো তোয়াক্কাই করা হয়নি। এমনকি ইন্টারভিউ বোর্ডে প্রার্থীরা উপস্থিত ছিলেন কিনা তার প্রমাণ হিসেবে সিসিটিভি ফুটেজ বা হাজিরা খাতাও গায়েব করে দিয়েছেন অভিযুক্তরা, যেন পরিকল্পিতভাবেই সব তথ্য গোপন করা হয়েছে। এ অর্থনীতিবিদ বলছেন, নিয়ম বহির্ভূতভাবে নিয়োগ পাওয়া কর্মকর্তা কর্মচারীদের চাকরিচ্যুতের পাশাপাশি এর সাথে জড়িতদের বিরুদ্ধে নিতে হবে কঠোর ব্যবস্থা। এই নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে আমার শুধুমাত্র নেতৃস্থানীয় জায়গাতেই কেন্দ্রীয় ব্যাংক নজরদারি করবে, বাকি প্রক্রিয়াগুলোর ঠিকমতো পালন হচ্ছে কিনা এটা দেখবে না। এই জন্য আমরা এফোর্ড করতে পারবো না। কারণ হলো আমাদের দেশে আমরা জানি যে সিরিয়াস গভর্নেন্স ডেফিসিট আছে কর্পোরেট গভর্নেন্সে। সুতরাং ওই জায়গাটা থেকে যদি আমার চিন্তা করি তাহলে কেন্দ্রীয় ব্যাংকের একটু বিশেষ মনোযোগের দরকার আছে। পিয়ন থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তা সবখানেই থাবা বসিয়েছে এই সুপারিশ সংস্কৃতি। বিষয়টি পর্যালোচনা করে বিধি অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার কথা জানালেন ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থার এই মুখপাত্র। কোন ধারার ব্যত্যয় ঘটেছে, কোন আইনের লঙ্ঘন হয়েছে, কোন ধারা উপেক্ষা করা হয়েছে, সেগুলো এগেনস্টে আবার বলা আছে যে কোন ধারা লঙ্ঘন করলে কি ধরনের শাস্তি বা ব্যবস্থা করবে। ইন্সপেকশন টিম যেই রিপোর্ট করেছে সেটা আমাদের পজিশন দল কর্তৃক বা ওই ডিপার্টমেন্ট কর্তৃক এগুলো ফলো আপ করা হবে। যখন একটি চাকরির জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন হাজারো শিক্ষিত যুবক, তখন ব্যাংকটির সাবেক শীর্ষ কর্তাদের এমন পেন্সিল কোড বাণিজ্য গ্রাহকের আস্থাকে আরও তলানিতে নিয়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, গ্রাহকের আস্থা ফেরানোর পাশাপাশি নিতে হবে এমন অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা। নাইম কামাল, এখন, ঢাকা। ঈদুল আজহার সামনে রেখে শুক্রবার রাত 2:30টার দিকে জামালপুর থেকে ঢাকায় পৌঁছায় গরু বোঝাই প্রথম ক্যাটল স্পেশাল ট্রেন। ট্রেনে করে আনা হয় প্রায় 400 কুরবানির পশু। কম খরচে কোনো ঝামেলা ছাড়া পশু আনতে পেরে খুশি ব্যাপারীরা। পাশাপাশি ট্রেনের ট্রিপ আরও বাড়ানোর দাবি জানান তারা। বিস্তারিত রাজীব হোসেনের প্রতিবেদনে। ঘড়ির কাঁটায় তখন রাত 2:30টা। স্টেশনের নীরবতা ভেঙে কমলাপুরে ঢুকছে কুরবানির পশু বোঝাই প্রথম ক্যাটল স্পেশাল ট্রেন। ট্রেনটির 25টি ওয়াগনে ছিল ছোট বড় প্রায় 400 গরু। জামালপুর থেকে ঢাকায় আসতে গরু প্রতি ব্যবসায়ীদের গুনতে হয় 500 টাকা। ব্যাপারীরা জানান, কোনো প্রকার ঝামেলা ছাড়াই কম খরচে ঢাকায় গরু আনতে পেরেছেন তারা।
পথে পথে চাঁদাবাজের হয়রানি থেকেও মিলেছে মুক্তি। এছাড়া রেলপথে পশু পরিবহন কম ঝুঁকিপূর্ণ বলেও জানান তারা। খরচ কম আপনার ট্রেনের খরচ হলো আপনার করি মানে বগি 8,000 টাকা চুক্তি। ট্রেন কর্তৃপক্ষ তো আপনার ভালোই নিছে, নিরাপত্তায় মানে কোনো নাই মানে কোনো চাঁদাবাজ দালাল দুলে লেছেই নাই। জামালপুর ইসলামপুর থেকে আইসি, ট্রেনের মধ্যে আনছি গরু, আনতে খুব আরামে আইসি। হ্যাঁ, গাড়ি কোনো ধরনের টপিস দেয় নাই। ঢাকায় পৌঁছানোর পর গবাদি পশু নিয়ে রাজধানীর বিভিন্ন হাটের উদ্দেশ্যে রওনা দেন ব্যাপারীরা। এ সময় ট্রেনের টিপের সংখ্যা আরও বাড়ানোর দাবি জানান তারা। না, কোনো ঝামেলা কোনো ভোগান্তি হয় নাই, নিরাপত্তা আইসি। খরচ এক গরু মনে হয় 500 করে পড়ছে। টাকা নাইলে মনে হয় আরো বেশি যাইতো, 2,500 করে যাইতো। ট্রেন দিয়ে আঙুল হয়েছে, ট্রেন বানি হচ্ছে তারা। চলতি বছর গবাদি পশু পরিবহনে 3টি ক্যাটল ট্রেনের মোট 75টি ওয়াগন বরাদ্দ দিয়েছে রেলওয়ে। শনি ও রোববার আরও 800 গরু নিয়ে 2টি ট্রেন জামালপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়ার কথা রয়েছে। রাজীব হোসেন, এখন, ঢাকা। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে রাজধানী ছাড়ছেন নগরবাসী। সড়কপথে ঈদ যাত্রার খবর জানাতে গাবতলী থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী রাব্বিয়াল রাহিদ। রাহিদ, গতকাল থেকে তো শুরু হবে ঈদ যাত্রা, তো আজকের চিত্র কেমন দেখছেন জানাবেন। দেখছেন যে এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর গাবতলী যে বাস টার্মিনাল রয়েছে, সেই টার্মিনালের যে মূল ভবন রয়েছে, সেই মূল ভবনে আমরা সকালে এসেছি প্রায় 6:30টার দিকে, এবং এখানে এসে পৌঁছানোর পর আমরা যে পরিস্থিতি দেখেছি যে আসলে অন্যান্য দিনের তুলনায় এখন বর্তমানে এই জায়গাটিতে আসলে অনেক ভিড় লক্ষ্য করা যাচ্ছে, যদিও তুলনামূলক ভিড়টি কম। এবং আমরা এখানে যেসব কাউন্টারগুলো রয়েছে সেই সব কাউন্টারের দায়িত্বপ্রাপ্ত ম্যানেজারদের সঙ্গে কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে আসলে মূল যে ভিড় আসলে সেটি শুরু হবে আগামীকাল অথবা পরশু থেকে, যখন থেকে আসলে সরকারি ছুটিটি শুরু হবে, সেই সরকারি ছুটির দিন থেকে। আর নর্মালি আমরা জানি যে অফিস আদালতগুলো এবং গার্মেন্টস থেকে শুরু করে অন্যান্য যেসব প্রতিষ্ঠানগুলো রয়েছে, কলকারখানা রয়েছে, সেসব ছুটি হয় মোটামুটি ঈদের 2 থেকে 3 দিন আগে। সেক্ষেত্রে যদি 28 তারিখে ঈদ হয়, তাহলে 26 অথবা 25 তারিখের দিকে আসলে মূল যে ভিড় রয়েছে সেই ভিড় তৈরি হবে। আসলে আজকের যে ভিড় সেটি যদি আমি আপনাকে বলি যে সকাল 6:30টায় আসার পর থেকে এখানে দেখেছি যে একে একে বিভিন্ন এলাকার বিভিন্ন রুটের যেসব যাত্রীরা রয়েছেন তারা ভিড় করছেন। আসলে অনেকেই তাদের পরিবারকে আগে ভাগেই এলাকাতে পৌঁছানোর চেষ্টা করছেন, যাতে শেষ মুহূর্তের যে ভিড় এবং শেষ মুহূর্তের যে ভোগান্তি সেটি আসলে এড়ানো যায়। এজন্য আমি যদি আপনাকে বলি যে এই কাউন্টারটি রাজধানীর সব থেকে বড় কাউন্টার, বাস কাউন্টার, এবং এই কাউন্টারটিতে প্রায় 200টি বাসের কাউন্টার রয়েছে, এবং 200টি মানে মোট 60টি কাউন্টার রয়েছে, তার মধ্যে কিছু বাসের একাধিক কাউন্টার রয়েছে, যার কারণে মোট 200টি কাউন্টার রয়েছে। এবং প্রতিটি কাউন্টার থেকে প্রতিদিন এখন আজকে পর্যন্ত প্রায় 6 থেকে 7টি করে বাস যাচ্ছে, এবং বড় বড় যেসব বাসের কাউন্টারগুলো রয়েছে সেগুলো থেকে প্রায় 30টি, 35টি এবং 20টি, 25টি করেও বাস প্রতিদিন এখান থেকে সারা দেশে যাচ্ছে এবং যাত্রী পরিবহন করছে। দেখছেন যে এই মুহূর্তে যে রাজধানীর যে গাবতলী বাস কাউন্টার, সেই বাস কাউন্টার আসলে প্রচণ্ড মোটামুটি এক ধরনের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এবং এখানে যেটি সব থেকে গুরুত্বপূর্ণ ইস্যু সেটি হলো যে এখান থেকে ঢাকার যেসব কাছের যেই জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোর আসলে কাউন্টারগুলোও কম, এবং আসলে এখানকার যাত্রীরাও অনেক কম রয়েছে। কিন্তু আসলে ঢাকার বাইরে যেসব, বিশেষ করে উত্তরাঞ্চলের যেসব রুটগুলো রয়েছে সেই সব রুটের আসলে যাত্রী অনেক বেশি থাকায় এখানে তাদের কাউন্টারগুলো অনেক বেশি, এবং তাদের বাসের চলাচলগুলো অনেক বেশি। এই ছিল রাজধানীর গাবতলী বাস কাউন্টার থেকে সর্বশেষ পরিস্থিতি। এই যাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মী রাব্বিয়াল রাহিদ। ঈদুল আজহার আরও খবর জানাতে এবার ট্রেন যাত্রার খবর জানবো। সেখানে আছেন এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী আফজাল হোসেন। আফজাল, কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের ভিড় কেমন দেখছেন জানাবেন। আপনি জানেন যে ঈদুল আজহা উপলক্ষে সবচেয়ে বেশি যেই এলাকায় ভিড় হয় তার মধ্যে অন্যতম কমলাপুর রেল স্টেশন, এবং এখানে ভোর থেকেই যাত্রীদের উপচে পড়া ভিড়। গতকাল থেকে এই ভিড় অব্যাহত রয়েছে এবং আজকেও বেশ ভিড় বেড়েছে দেখা যাচ্ছে। এখানে বিশেষ করে পরিবারের যারা নারী সদস্য রয়েছেন, ছোট রয়েছেন, বৃদ্ধ রয়েছেন, তাদের ভিড়টা একটু বেশি, যদিও অন্যান্য যারা রয়েছেন তারাও আসছেন।
এবং সকাল থেকে এখানে এখন পর্যন্ত যেটি অবশ্যই লক্ষণীয় সেটা হচ্ছে যে শিডিউল অনুযায়ী কোনো ট্রেন অ্যাকুরেট টাইমে ছাড়ে না এখন পর্যন্ত, অর্থাৎ সকাল 6টায় যে ট্রেনটি ছিল সেটা 6:20-এর দিকে ছেড়েছে এবং এরপরে অন্যান্য যে ট্রেন সেগুলো কোনোটাই সময় মতো ছাড়েনি। কিছু কিছু ক্ষেত্রে ট্রেন ছাড়ার যে সময় তার আধা ঘন্টা পরে ট্রেন প্রবেশ করেছে প্ল্যাটফর্মে, তারপর সেটা পরিষ্কার পরিচ্ছন্নতার পরে আবার যাত্রী নিয়ে ছাড়বে। সব মিলিয়ে যদি বলি যে ট্রেনের ছাড়ার যে সময়, যে শিডিউল বিপর্যয় এটাকে না বললেও তবে বেশ ডিলে হচ্ছে, সেটা 20 থেকে 25 মিনিট পর্যন্ত। এই বিষয়ে এখানে যারা যাত্রীরা রয়েছেন তারা বেশ ক্ষোভের কথা জানিয়েছেন। এছাড়া এখন পর্যন্ত কোনো অনিয়ম চোখে পড়েনি। প্রবেশপথে সিকিউরিটি বাড়ানো হয়েছে, এখানে 2-3 জায়গায় চেক করা হচ্ছে। তবে যাত্রীরা আরেকটা অভিযোগ দিয়েছেন যে তাদের অনলাইন টিকিট কাটতে বেশ ভোগান্তি পোহাতে হয়েছে এবং বেশিরভাগ ক্ষেত্রে তারা জানিয়েছেন অনলাইনে টিকিট কাটতে যে সেটা না পেয়ে ভিন্ন জায়গা থেকে 3-4 গুণ বেশি দামে টিকিট কিনতে হয়েছে। অর্থাৎ তারা বলছেন যে তারা পাচ্ছেন না, কিন্তু যারা টিকিট কিনে পুনরায় বিক্রয় করে তারা কিভাবে পাচ্ছেন, এই বিষয়গুলো আসলে সরকারের দৃষ্টি দেওয়া উচিত। সেই সাথে টিকিট ক্রয়ের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা বা পরিচয়পত্রটা জরুরি, কিন্তু এখানে অনেক যাত্রী জানাচ্ছেন যে আসলে তাদের যেহেতু ভিন্ন সোর্স থেকে টিকিট সংগ্রহ করা হয়েছে, এর ফলে তাদের নিজের যে আইডি সেটার সাথে টিকিটের আইডির মিল নেই। অর্থাৎ এখানে টিকিট ক্রয় বিক্রয়ের অনিয়মটা চোখে পড়ার মতো। এছাড়া অন্যান্য বিষয়ে যদি বলি, এখানে এখন পর্যন্ত সার্বিক ব্যবস্থাপনা ঠিকঠাক চলছে এবং টিকিট চেক করে প্রবেশ করানো থেকে শুরু করে এখানে যারা রয়েছেন তারা তাদের দায়িত্বগুলো পালন করছেন। সব মিলে এখন পর্যন্ত বলা যায় যে কমলাপুর রেল স্টেশনের ভিড় বাড়ছে এবং আমরা যেটা বলি নারী টানে ঘরে ফেরা, সেই ঘরে ফেরা শুরু হয়েছে এবং যাত্রীরা জানিয়েছেন সকল ভোগান্তির পরেও যদি পরিবারের সাথে ঈদের আনন্দটা ভাগাভাগি করতে পারেন, কুরবানি উৎসবে যোগ দিতে পারেন, তাহলে তাদের এই কষ্টটা সার্থক হবে। অ্যানি। ঝিনাইদহে মামলা করে থানার বাইরে বের হওয়ার সময় আবারও হামলার শিকার হয়েছেন এনসিপির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারি। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। জুম্মার নামাজ শেষে শহরের পুরাতন কালেক্টরেট মসজিদের সামনে নাসিরউদ্দিন পাটোয়ারির উপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটে। এতে এনসিপির কয়েকজন নেতাকর্মী আহত হন। ঘটনার প্রতিবাদে শুক্রবার বিকেলে ঝিনাইদহ সদর থানার সামনে বিক্ষোভ করেন এনসিপির নেতাকর্মীরা। পরে রাতে এ ঘটনায় 8 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করা হয়। দলটির নেতাকর্মীরা অভিযোগ করেন, মামলা করে থানার বাইরে বের হওয়ার সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ফের হামলার চেষ্টা চালায়। এ সময় পাটোয়ারি দৌড়ে থানার ভেতরে আশ্রয় নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে পুলিশি পাহারায় ঝিনাইদহ ত্যাগ করেন নাসিরউদ্দিন পাটোয়ারি। মামলা অ্যাকসেপ্টেড হয়েছে, এফআইআর দাখিল হয়েছে এবং তারা এজাহার জমা নিয়েছে। তা আমরা আশা করি যে আইনের শাসন সেটা বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে। আমরা আর কোনো বাংলাদেশে দেখব না কোনো ভুক্তভোগী নাগরিক মামলা দিতে এসে এই ধরনের হয়রানির শিকার হবে ভবিষ্যৎ বাংলাদেশে। এবং আমাদের উপরে যে আজকে হকি স্টিক দিয়ে যে সংঘাতপূর্ণ পরিস্থিতি আমাদেরকে হামলা করা হলো, আশা করি যে দেশে যদি কোনো বিচারালয় থাকে, আইনের শাসন থাকে, এটার বিচার হবে। সিলেটের মহানগরীর জালালাবাদে কিশোরীকে ধর্ষণের অভিযোগে 2 জনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, শুক্রবার রাত 8টার দিকে ওই কিশোরীকে ধর্ষণের অভিযোগে প্রধান অভিযুক্ত সালমান ও সহযোগী আলী হোসেনকে আটক করা হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছে পুলিশ। ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে ওসমানী মেডিকেলে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এদিকে ধর্ষণকারীর বিচারের দাবিতে রাতে 11টার দিকে থানা এলাকায় বিক্ষোভ করেন স্থানীয়রা। এদিকে নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী এলাকায় 6 বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে 2 যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় রাতেই এলাকাবাসী হিরো নামে এক অভিযুক্তকে আটক করে গণপিটুনি দেয়। এতে অভিযুক্ত গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। অপরদিকে ফতুল্লা থানা পুলিশ রাতেই অভিযান চালিয়ে আরেক অভিযুক্ত সোহেলকে আটক করে। পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যার দিকে শিশুটি বাড়ির পাশে খেলার সময় তাকে কৌশলে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে হিরো ও সোহেল। এ ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে অভিযুক্ত হিরোকে আটক করে গণপিটুনি দেয় তারা। স্ক্রিনে প্রশ্ন লিখলে কয়েক সেকেন্ডে চলে আসে পুরো উত্তর।
ইমেল লেখা, ছবি তৈরি, অফিস রিপোর্ট বা ক্লাস নোট দৈনন্দিন জীবনের সব ক্ষেত্রে এখন জায়গা করে নিয়েছে এআই। প্রযুক্তির এই দ্রুত পরিবর্তনের বদলে যাচ্ছে মানুষের তথ্য খোঁজার অভ্যাস ও চিন্তার ধরন। বিশেষজ্ঞদের মতে এআই এখন ব্যবহারকারীর আচরণ বিশ্লেষণ করে আরও ব্যক্তিকেন্দ্রিক হয়ে উঠছে। শাহরিয়ার জামান পুলকের প্রতিবেদন। স্ক্রিনে একটি প্রশ্ন টাইপ, আর কয়েক সেকেন্ডের মধ্যেই চলে আসে পুরো উত্তর। ইমেল লেখা থেকে শুরু করে ছবি তৈরি, অফিস রিপোর্ট, ক্লাস নোট, এমনকি ব্যক্তিগত পরামর্শ। এখন সব কিছুর মাঝখানে এই জায়গা করে নিচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। প্রযুক্তির এই দ্রুত পরিবর্তনের যুগে এআই শুধু এখন একটি সফটওয়্যারই নয়, এটি ধীরে ধীরে মানুষের এবং ইউজারদের অভ্যাস পরিবর্তন করছে কাজের ধরনও। চলুন দেখে আসি এই ফিচারগুলো কিভাবে একটি ইউজারের অভ্যাস পরিবর্তন করছে। বন্ধুদের সঙ্গে আড্ডার মাঝেও ফোন স্ক্রল করতে ব্যস্ত ফাইন্যান্স ডিপার্টমেন্টের এই 3 শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা থেকে শুরু করে সবকিছুর জন্যই এখন তারা নিয়মিত ব্যবহার করছেন এআই সফটওয়্যার। তাদের দাবি চ্যাটজিপিটি কিংবা ক্লডের মতো প্ল্যাটফর্মগুলো অনেক কাজ সহজ করে দিয়েছে, তবে এই সহজের ভেতরেই ধীরে ধীরে কমে যাচ্ছে নিজের চিন্তা করার প্রবণতা। আমি খুব স্ট্রাকচারটা খুব ইজিলি পেয়ে যেতেছি, যে কোনো এআইতে আমি যদি প্রম্পটটা দেই সে আমাকে বলে দিতেছে যে আমার কী কী করা লাগতেছে। আমাদের গ্রুপ প্রজেক্টগুলো সবগুলো আমরা একসাথে বসে নিজেদের মধ্যে কাজ ভাগ করে দিতাম। এখন দেখা যাচ্ছে কি এখন আমরা অনলাইনে অ্যাসাইন করে দিই, সবাই নিজের পার্টটা এআই দিয়ে করে দেয়, তারপর দিয়ে দেয়। প্রযুক্তি বিশ্লেষকদের মতে বর্তমান এআই সিস্টেমগুলো শুধু নির্দেশনা অনুসরণ করে না, বরং ইউজারদের ব্যবহার প্যাটার্ন বিশ্লেষণ করেও কাজ করে। ফলে বাড়ছে কাজের গতি, কমছে সময়। আমি সিমিলার একটা কাজ আগে 1 ঘন্টায় করতাম, এখন 10 মিনিটে করতেছি। এখানের পজিটিভ ইম্প্যাক্ট হচ্ছে আমি শর্ট টাইমে রেজাল্ট পাচ্ছি। তো সাকসেস রেটটা যেহেতু বেশি, তাহলে আমাদের আসলে পার্সোনালিটিটাও একটু চেঞ্জ হচ্ছে। ইউরোপ বা নর্থ আমেরিকায় এআই একটা পলিসি আছে, কিন্তু আমাদের দেশে এখনও কোনো পলিসি জেনারেট হয় নাই। তবে এটি তৈরি করছে নতুন এক ধরনের নির্ভরতা। সম্প্রতি যুক্তরাষ্ট্র ভিত্তিক MIT এর এক গবেষণায় উঠে এসেছে অতিরিক্ত এআই নির্ভরতা মস্তিষ্কের সংযোগ কার্যক্রম প্রায় 55% পর্যন্ত কমাতে পারে। এর পাশাপাশি বেড়েছে অনৈতিক ব্যবহারের প্রবণতাও। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মতে নতুন প্রজন্মের মধ্যে ইনস্ট্যান্ট আনসার কালচার দ্রুত ছড়িয়ে পড়ছে। হেল্প তো আমরা শিক্ষকদের থেকেও নিই, বিভিন্ন বই পুস্তক থেকে নিই, সাইট থেকেও নিই। সেই হেল্প এক্সপ্লেনেশন এর থেকে নেওয়া যেতেই পারে, কিন্তু যেটা তার হোমওয়ার্ক, অ্যাসাইনমেন্ট, যেটা তার চিন্তা করে করার কথা, সেটা কিন্তু কোনোভাবে এর মাধ্যমে নেওয়া উচিত না। প্রচুর কোয়েশ্চেন্স এখন চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করা হয় অ্যাবাউট সুইসাইড, অ্যাবাউট রিলেশনশিপ কমপ্লেক্সিটিস। সেটা আমার মনে হয় কোথাও যে মানুষের সম্পর্ককেও ভঙ্গুর করে তোলে এবং মানুষের নিজের সাথেকার নিজের সম্পর্কের জায়গাটাও দুর্বল হয়ে যায়। বিশ্বজুড়ে এআইকে ঘিরে বাজারের আকার ইতোমধ্যেই $15 ট্রিলিয়ন পৌঁছেছে। বিশেষজ্ঞদের মতে সঠিক নীতিমালা ও দক্ষ জনশক্তি তৈরি করা গেলে বাংলাদেশের বাজার দাঁড়াতে পারে $150 বিলিয়ন কাছাকাছি। মেজর মার্কেটটা হচ্ছে ইউএসএ, রাইট? সেটার যদি আমি বলছি 1% আমরা ট্যাপ করার টার্গেট করি, তাহলে $150 বিলিয়ন। আমরা বাংলাদেশ গভর্নমেন্ট ফোরকাস্ট করছে যে 2030 সালে বাংলাদেশ উইল বি এ $1 ট্রিলিয়ন ইকোনমি, রাইট? বাট এই $1 ট্রিলিয়ন ইকোনমি যে আমরা যে অ্যাচিভ করতে হয়, এআই কুড বি আওয়ার ক্যাটালিস্ট। তবে মনোবিজ্ঞানীরা সতর্ক করছেন ভিন্ন দিক নিয়ে। তাদের মতে দ্রুত উত্তর পাওয়ার এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে না পারলে মানুষের মনোযোগ, ধৈর্য এবং সমস্যা সমাধানের স্বাভাবিক সক্ষমতার উপর দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে। শাহরিয়ার জামান পুলক, এখন, ঢাকা। সামুদ্রিক মাছ ধরা নিষেধাজ্ঞা, নদী ও চাষের মাছের সরবরাহ কম থাকায় পটুয়াখালীতে বাড়তি মাছের দাম। প্রকারভেদে মাছের দাম বেড়েছে 10 থেকে 200 টাকা পর্যন্ত। এ বিষয়ে বিস্তারিত জানাতে কলাপাড়া পাইকারি মাছ বাজার থেকে যুক্ত আছেন জসিম পারভেজ। জসিম, নদী ও চাষের মাছের সরবরাহ কমার কারণ কি আর ব্যবসায়ীরা কি বলছেন জানাবেন। মাছের সরবরাহ কমার প্রধান কারণ আমরা এখানে এসে জানতে পেরেছি যে এখন কিন্তু শুষ্ক মৌসুম চলছে। এখন মাছের যে মৌসুম শেষ, চাষাবাদে শেষ পর্যায়ে রয়েছে। আবার বর্ষা শুরু হলে নতুন করে চাষাবাদ শুরু হবে। আবার 6 মাস থেকে 3 মাসের মধ্যে আবার উৎপাদিত মাছ বাজারজাত হবে, এমনটি পরিস্থিতি আমরা জানতে পেরেছি এখানে। সে কারণে কিন্তু চাষের মাছের সরবরাহ কম রয়েছে। আর নদী সহ
খের সহ অন্যান্য যে সকল জলাশয় রয়েছে সে সকল জলাশয়ের মাছের সরবরাহ কিছুটা রয়েছে। সে কারণেই কিন্তু মাছের যে এই পাইকারি বাজারে মাছের যে চাহিদা রয়েছে সেই চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় মাছের দাম চড়া রয়েছে। তো আজকে এই পাইকারি নাসনাপাড়া মাছ বাজারে আমরা এসে দেখেছি যে ইলিশ মাছ আকার ভেদে প্রতি কেজি বিক্রি হচ্ছে 1000 থেকে 2200 টাকা। এতে প্রতি কেজিতে বেড়েছে গত সপ্তাহের ব্যবধানে 100 থেকে 200 টাকা পর্যন্ত। এছাড়া রুই মাছ বিক্রি হচ্ছে 300 টাকা প্রতি কেজি, কেজিতে বেড়েছে 20 টাকা। কাতল বিক্রি হচ্ছে 300 টাকা, এখানেও বেড়েছে প্রতি কেজিতে 20 টাকা। ফলি মাছ বিক্রি হচ্ছে 250 টাকা, কেজিতে বেড়েছে 20 টাকা। এছাড়া যে চাষ পাঙ্গাস বিক্রি হচ্ছে 150 টাকা, সেখানে বেড়েছে 15 থেকে 20 টাকা। এছাড়া যে নদীর যে পাঙ্গাস রয়েছে সে পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে 200 থেকে 250 টাকা প্রতি কেজি। তেলাপিয়া বিক্রি হচ্ছে 120 থেকে 200 টাকা পর্যন্ত আকার ভেদে, এখানে প্রতি কেজিতে বেড়েছে 10 থেকে 20 টাকা। পোয়া মাছ বিক্রি হচ্ছে 150 থেকে 320 টাকা পর্যন্ত, প্রতি কেজিতে বেড়েছে 10 থেকে 20 টাকা। সিলভার কাপ বিক্রি হচ্ছে 180 টাকা, প্রতি কেজিতে বেড়েছে 10 থেকে 20 টাকা। চিংড়ি বিক্রি হচ্ছে 600 থেকে 1000 টাকা পর্যন্ত, প্রতি কেজিতে বেড়েছে 100 টাকা। এখানকার ব্যবসায়ীরা বলছেন যে মাছের সরবরাহ যদি বাড়ে তাহলে মাছের দাম কমবে। এ ছিল আমার কাছে সবশেষ। ঈদুল আজহা উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন কানাডায় বসবাস করা বাংলাদেশি সহ বিভিন্ন দেশের অভিবাসীরা। উন্মুক্ত স্থানে কোরবানির সুযোগ না থাকায় নিয়ম মেনে পছন্দের পশু বাছাইয়ে যাচ্ছেন গবাদি পশুর ফার্মগুলোতে। কেউ কেউ অনলাইনে অর্ডার সারছেন পশু কোরবানির চুক্তি। কানাডা থেকে সৈয়দ ইফতেখারের প্রতিবেদনে বিস্তারিত। দরজায় কড়া নাড়ছে মুসলমানদের বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। ত্যাগের মহিমায় পশু কোরবানির বাকি হাতে গোনা মাত্র কয়েকদিন। এ অবস্থায় বিশ্বের বিভিন্ন দেশের মতো কানাডায়ও চলছে কোরবানির প্রস্তুতি। কানাডার আইন ও স্বাস্থ্যবিধির কারণে বাসাবাড়ি কিংবা খোলা স্থানে পশু কোরবানির সুযোগ নেই। তাই কোরবানির ব্যবস্থা করতে নির্ধারিত ফার্ম, গ্রোসারি স্টোর ও স্লটার হাউসেই যাচ্ছেন বাংলাদেশি সহ সব দেশের অভিবাসী মুসলিমরা। টরন্টো, মন্ট্রিয়াল, ক্যালগেরি কিংবা ভ্যাঙ্কুভারের মতো বড় শহরগুলোতে আগে থেকেই বুকিং দিয়েছে অনেক বাংলাদেশি পরিবার। অনলাইনেও গরু বা খাসি পছন্দ করছেন কেউ কেউ। ছোট শহরে থাকে এরা নিজেরা ফার্মে যেয়ে যদি গরু হয় 7 ভাগে ভাগিদারদের নিয়ে যেয়ে নিজেরাই জবাই করে ওই দিনই মাংস কেটে অনেকে নিয়ে আসে। আর যারা বড় শহরে থাকে ওখানে যে মিট স্টোরগুলো আছে বা পাকিস্তানি, ইন্ডিয়ান, ওখানে যেয়ে কোরবানির অর্ডার করে 2 দিন বা 3 দিন পরে এই মাংসগুলো পায়। এবার কানাডায় কোরবানির পশুর দাম কিছুটা বেশি বলে জানিয়েছেন ক্রেতারা। আকার ও ওজন ভেদে 3 থেকে 6,000 কানাডিয়ান ডলার পর্যন্ত রাখা হচ্ছে একটি গরু, আর ভেড়া বিক্রি হচ্ছে 700 থেকে 1000 ডলারের মধ্যে। খাসি এবং ভেড়ার ওজন আনুমানিক 200 থেকে 300 পাউন্ডের ভিতরে পাওয়া যাবে। ফার্ম ও গ্রোসারি কর্তৃপক্ষ বলছে ঈদ ঘিরে বাড়ছে চাহিদা, তাই পশুর স্বাস্থ্য পরীক্ষা, হালাল জবাই এবং মাংস কাটাকুটি সবকিছুতেই রাখা হচ্ছে বাড়তি নজর। কোরবানির পর মাংস কেটে প্যাকেটজাত করে অনেক ফার্মই সরাসরি বাসায় পৌঁছে দেওয়ার সুবিধা দিচ্ছে। এতে ব্যস্ত জীবনের মধ্যেও স্বস্তিতে ঈদের প্রস্তুতি নিতে পারছেন বাঙালিরা। কোরবানির হাট কিন্তু কোরবানির ঈদের আনন্দের একটা বিশেষ অংশ, কিন্তু সেটা এখানে একটু কম হয়। এখানে আমরা সাধারণত ফার্ম হাউসে কোরবানি দেই অনেকে নিজেদের জন্য কেনাকাটাও সেরে নিচ্ছেন। তাদের প্রত্যাশা প্রিয়জন থেকে দূরে থাকলেও আনন্দ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে এবারের ঈদুল আজহা। সৈয়দ ইফতেখার, এখন কানাডা। ফুটবল বিশ্বকাপ ঘিরে যখন বিশ্বজুড়ে উৎসবের আমেজ, ঠিক তখনই নতুন করে আলোচনায় এসেছে ইবোলা ভাইরাসের ঝুঁকি। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন বিশ্বকাপ দর্শকের জন্য সরাসরি ঝুঁকি খুবই কম, যদিও বাড়তি স্বাস্থ্য পরীক্ষা ও ভ্রমণ বিধিনিষেধের কারণে কিছুটা ভোগান্তি বাড়তে পারে দর্শকদের। বিস্তারিত ফারহান ইসানের প্রতিবেদনে। দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ, স্বাস্থ্য ঝুঁকির মাঝে দর্শকরা। ইবোলার সংক্রমণে প্রশ্ন উঠেছে বিশ্বকাপে কতটুকু প্রভাবমুক্ত থাকবে সাধারণ দর্শকরা। পূর্ব কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে এখন পর্যন্ত প্রায় 600 সন্দেহভাজন আক্রান্তের তথ্য পাওয়া গেছে। মারা গেছেন 1.5 শতাধিক মানুষ। এমন পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আন্তর্জাতিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে।
আগামী 11 জুন থেকে 19 জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজন করছে 48 দলের ফুটবল বিশ্বকাপ। এরই মধ্যে ইবোলা পরিস্থিতির প্রভাব পড়েছে কঙ্গো দলের প্রস্তুতিতেও। কিনশাসায় নির্ধারিত প্রাক টুর্নামেন্ট অনুষ্ঠান বাতিল করা হয়েছে। দলটি তাদের প্রস্তুতি ক্যাম্প সরিয়ে নিয়েছে বেলজিয়ামে। সতর্কতা থাকলেও বিশ্বকাপ ঘিরে বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা দেখছেন না বিশেষজ্ঞরা। আয়োজক ও স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েই এগিয়ে চলছে বিশ্বের সবচেয়ে বড় এই ফুটবল আসর। I think there's a very low risk that you would be at risk of Ebola. I think it's very, very unlikely. Ebola's never really caused transmission in high-income country settings, and there's normally very good contact tracing. So if there is a case, it's found very quickly. তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক নয়। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে কঙ্গো, উগান্ডা ও দক্ষিণ সুদান থেকে আসা ভ্রমণকারীদের জন্য বাড়তি স্বাস্থ্য পরীক্ষা চালু করেছে। বিশেষ করে ওয়াশিংটন, ডালাস বিমানবন্দরে করা হচ্ছে অতিরিক্ত স্ক্রিনিং। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দর্শকদের নিয়মিত হাত পরিষ্কার রাখা, অসুস্থ ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলা এবং গুজব বা বৈষম্যমূলক আচরণ থেকে বিরত থাকতে হবে। বিশেষজ্ঞদের আশঙ্কা, যদি প্রাদুর্ভাব আরও ছড়িয়ে পড়ে তাহলে শেষ মুহূর্তে নতুন ভ্রমণ নিষেধাজ্ঞা বা বাড়তি নিরাপত্তা ব্যবস্থা চালু হতে পারে। এতে বিশ্বকাপ সংশ্লিষ্ট ভ্রমণ আর আয়োজন ব্যবস্থাপনায় বাড়বে চাপ। ফারহান ইহসান, এখন। এই ছিল এখন সকালের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon।